আজকের আলোচনায় আমরা জানব পাকিস্তানের গোপন পারমাণবিক স্থাপনা, তাদের কৌশল, সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা এবং এই ইস্যুতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন অনেক তথ্য থাকছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির গোড়াপত্তন হয়েছিল 1970-এর দশকে, যখন ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। তখন থেকেই পাকিস্তান নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক শক্তি অর্জনের দিকে ঝুঁকে পড়ে। 1998 সালে চাগাই পাহাড়ে পাকিস্তান সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গোপনীয় অংশ হল তাদের অস্ত্রাগার ও ওয়ারহেড সংরক্ষণের স্থান। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এবং বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান তাদের পারমাণবিক ওয়ারহেডগুলো বিভিন্ন গোপন স্থানে ছড়িয়ে রেখেছে, যাতে একযোগে সবগুলো ধ্বংস করা না যায়। প্রথমটা কিরানা হিলস, পাকিস্তানের গোপন পারমাণবিক ভাণ্ডার। সবচেয়ে আলোচিত গোপন পারমাণবিক স্থানগুলোর মধ্যে অন্যতম হল পাঞ্জাব প্রদেশের কিরানা হিলস। এই এলাকাটি সারগোধা এয়ারবেসের কাছে অবস্থিত এবং এখানে রয়েছে বিশাল আন্ডারগ্রাউন্ড টানেল ও বাংকার। ধারণা করা হয় এখানে পারমাণবিক ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী কিরানা হিলস এলাকা প্রায় 68 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং চারপাশে রয়েছে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া এই টানেলগুলো এমনভাবে নির্মিত যে বাইরের কোনো আক্রমণ বা বোমা বিস্ফোরণেও ভেতরের স্থাপনা অক্ষত থাকে। 1980-র দশকে মার্কিন স্যাটেলাইট এই এলাকার পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি ধরা পড়ে। এরপর থেকে কিরানা হিলস পাকিস্তানের সবচেয়ে গোপন এবং নিরাপদ পারমাণবিক ভাণ্ডার হিসাবে পরিচিত। অন্য গোপন পারমাণবিক স্থাপনা। কিরানা হিলস ছাড়াও পাকিস্তানের আরও কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে। এর মধ্যে অন্যতম হল খুশাব। এখানে রয়েছে প্লুটোনিয়াম উৎপাদনের জন্য হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এটি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান অংশ। মশরুর এয়ারবেস, করাচি। এখানে রয়েছে আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি, যা পারমাণবিক অস্ত্র সংরক্ষণ ও কমান্ড সেন্টার হিসাবে ব্যবহৃত হয়। পানো আকিল, সিন্ধু প্রদেশের অবস্থিত এই আর্মি গ্যারিসনে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ওয়ারহেড সংরক্ষণের ব্যবস্থা আছে বলে ধারণা করা হয়। সারগোধা এয়ারবেস, কিরানা হিলসের কাছাকাছি এই বেসটি পাকিস্তানের পারমাণবিক ডেলিভারি সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ। পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা ও কৌশল। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা ও কৌশল নির্ধারণ করে ন্যাশনাল কমান্ড অথরিটি, NCA। এই কমিটির নেতৃত্বে থাকেন প্রধানমন্ত্রী এবং এতে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন। পাকিস্তান সরকার বারবার দাবি করে তাদের পারমাণবিক অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং কোনো দেশের ওপর আগ্রাসী হামলার জন্য নয়। কিন্তু বাস্তবে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রকে ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত ঢাল হিসেবে ব্যবহার করে আসছে। দুই দেশের মধ্যে যখনই সামরিক উত্তেজনা বেড়ে যায়, তখনই পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয়। এই কৌশলকে অনেকেই নিউক্লিয়ার ব্ল্যাকমেল বলে থাকেন। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা ও পারমাণবিক হুমকি। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। ভারতের সামরিক হামলার পর পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি জরুরি বৈঠকের গুজব ছড়িয়ে পড়ে। যদিও পাকিস্তান সরকার ও সেনাবাহিনী বৈঠকের খবর অস্বীকার করে, তবুও আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকদের মতে পরিস্থিতি ছিল অত্যন্ত টানটান। এই সময় পাকিস্তান দাবি করে তারা ভারতের ক্ষেপণাস্ত্রের হামলার জবাবে সামরিক হামলা চালিয়েছে এবং ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু করেছে। কিন্তু আসলে ফ্যাক্ট চেকে দেখা গেছে যে যতগুলোই লক্ষ্যবস্তু বা স্থাপনায় লক্ষ্যবস্তু করেছে, সেখানে কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। আপনি চাইলে ইন্টারনেট ফ্যাক্ট চেক বা PIB ফ্যাক্ট চেক দেখতে পারেন। অন্যদিকে ভারতও পাল্টা হামলা চালায় এবং পাকিস্তানের বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস করে। এবার আসি পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। আমি আগের পার্টটা একটু বলে নিই যে এই পার্টটা কিন্তু আপনি যদি গ্লোবাল মিডিয়া দেখেন এবং ইন্ডিয়ান মিডিয়া এবং PIB ফ্যাক্ট চেক দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে উত্তেজনা ছড়িয়েছিল এবং পাকিস্তানের অনেকগুলি এয়ারবেস ধ্বংস করা হয়েছিল এবং সেটা অফিসিয়ালি ভারতীয় সেনা প্রমাণ সহকারে দেখিয়েছে। উল্টোদিকে পাকিস্তান যে যা দাবিগুলো করেছে তার উপযুক্ত প্রমাণ কোনোটাই দিতে পারেনি।
পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই উত্তেজনার সময় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে, কারণ দুই দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানায়। যদিও আমরা জানি যুক্তরাষ্ট্র বারবার বা এটা করে, যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড নেশনস তাদের কথায় কেউ পাত্তা দেয় না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক করেন। বিশেষজ্ঞরা মনে করেন পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে চায়। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা যাচ্ছে ভারত আর এই হুমকিকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না, বরং প্রত্যুত্তর দিতে প্রস্তুত। 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক, 2019-এর বালাকোট এয়ার স্ট্রাইক এবং সর্বশেষ অপারেশন সিন্ধুর মতো অভিযানে ভারত দেখিয়েছে, অপারেশন সিন্দুর অভিযানে ভারত দেখিয়েছে পাকিস্তানের পারমাণবিক ঢাল আর আগের মতো কার্যকর নয়। এবার পারমাণবিক অস্ত্র নিয়ে যে গুজবগুলো এসছে এবং যে হাইপোথিসিস এসছে সেগুলো একটু কথা বলি। প্রতিবার উত্তেজনা বাড়লে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুজব ছড়িয়ে পড়ে। অনেক সময় এগুলো সত্য নয় এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা করেনি। তবে মিডিয়া ও সোশ্যাল মিডিয়া মাধ্যমে এসব গুজব ছড়িয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেক সময় এই গুজবকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। পাকিস্তানের পারমাণবিক স্থাপনা নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। বিশেষ করে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা এবং সামরিক বাহিনীর একক নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেক বিশেষজ্ঞ মনে করেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সুরক্ষিত থাকলেও ভবিষ্যতে যদি রাজনৈতিক বিশৃঙ্খলা বাড়ে তাহলে এসব অস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ঝুঁকি তৈরি হতে পারে। বন্ধুরা, এখানে কয়েকটা ইনফরমেশন আপনাদের দেওয়া দরকার। সেটা হচ্ছে যে এগুলো কোনোটাই অফিসিয়াল নয়, ভেরিফাইড নয়, আনভেরিফাইড। প্রথম কথা হচ্ছে যে অস্ত্রবিরতি যখন দুই দেশ করলো, তার মাঝখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করলেন যে দুটো দেশের সঙ্গে কথা হয়েছে এবং তারা তাদের কমন সেন্স ইউজ করে তাদের এই সিজ ফায়ারটাকে করেছে। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে সিজ ফায়ার কেন হলো এবং ভারত কি এমন ঘটিয়েছিল। অসমর্থিত সূত্রে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেখানে এই কিরানা হিলসে ভারত আক্রমণ করেছিল এবং এর পাশের যে এয়ারবেস রয়েছে সারগোধা এয়ারবেস, সেখানে আক্রমণ করেছিল। এবং তার পরপরই আমেরিকা, যেহেতু কদিন আগেই আমেরিকার উপরাষ্ট্রপতি পরিষ্কার বলছিল যে এর মধ্যে তারা থাকবে না, অর্থাৎ ভারত পাকিস্তানকে তারা সংযত করছে কিন্তু এটার মধ্যস্থতা করবে না, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের মানে এটা আনঅফিশিয়াল, ইভেন ইন্ডিয়ান আর্মি এটাকে কোনোভাবেই স্বীকার করেনি। কিরানা হিলসে যে বোমা বিস্ফোরণ হয় এবং সারগোধা এয়ারবেসে যে বোমা বিস্ফোরণ হয়, বিস্ফোরণের পরবর্তী সময়ে দেখা গেল যে আমেরিকা মধ্যস্থতা করলো। তাহলে কি এরকম কি হতে পারে, ওখানে যেরকম জানা যাচ্ছে যে ওখানে পারমাণবিক বোমার সংরক্ষিত আছে এবং সেইখানে কোনোভাবে সেখানে আঘাত আনা হয়েছে এবং তার পরবর্তী সময়ে তেজস্ক্রিয় পদার্থ বাইরে বেরিয়ে এসছে, যেরকম আমরা চেরনোবিলের সময় দেখেছিলাম। এবং তার পরপরই আমেরিকা দুটি বিমান পাঠায় প্রচুর বোরন নিয়ে এবং বালি তো আছেই ওখানে, এই তেজস্ক্রিয়তাটাকে ঢাকা দেওয়ার জন্য। যদিও এটা মেইন স্ট্রিম মিডিয়া, পাকিস্তান হোক ভারত হোক, কেউ এটা স্বীকার করবে না। তবে যদি এরকম হয়ে থাকে তাহলে এটা একটা অ্যালার্মিং ছিল, কারণ এর ফলে কিন্তু একটা গ্লোবালি একটা ইম্প্যাক্ট পড়তে পারতো। কারণ নিউক্লিয়ার বিস্ফোরণ হলে সারা পৃথিবী জুড়েই এর ইম্প্যাক্ট থাকে, এটা কিন্তু নির্দিষ্ট জায়গায় থাকে না। এবং এটাই একটা ভালো দিক যে পরমাণু বোমা যদি থাকে সব দেশের কাছে, বেশিরভাগ দেশের কাছে, তাহলে কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। মানে ধরুন গাজার কাছে যদি পারমাণবিক বোমা থাকতো তাহলে ইসরায়েল হয়তো এইভাবে অ্যাটাক করতো না, বা এটা অন্য লেভেলের কথা হয়ে গেল। যাই হোক, বা ইরানের কাছে পারমাণবিক বোমা বন্ধ করার জন্য ইউনাইটেড স্টেটস চেষ্টা করছে এবং ইসরায়েলও চেষ্টা করছে যাতে না তৈরি করতে পারে। এবার এমন একটা জায়গায় ভারত এমন একটা জায়গায় সিজফায়ার করলো, কারণ সিজফায়ার প্রথমত বলে রাখি, অপারেশন সিন্দুর যদি আপনারা স্পষ্ট দেখে থাকেন তাহলে দেখবেন ওখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল ইন্ডিয়ান আর্মি এটাকে এসকালেট করতে চায় না। তারা 9টা যে সন্ত্রাসবাদী জায়গা ঠিকানা আছে সেই ঠিকানাগুলোকে উড়িয়ে দিয়েছে এবং তার ফলে ভারতের দাবি যে 100-রও বেশি হতাহত হয়েছে এবং কিছু টপ সন্ত্রাসবাদী মারা গেছে। তারপর দেখা গেল যে সন্ত্রাসবাদীদের পেছনে দাঁড়িয়েছে পাকিস্তান আর্মি এবং তাদের যে
ফিউনারাল, অর্থাৎ তাদের শোক সভায় দেখা গেল যে তাদের কফিনের পাশে ইউনাইটেড স্টেটস এবং ইউএনের ঘোষিত আতঙ্কবাদী সে দাঁড়িয়ে আছে, এবং তার পেছনে পাকিস্তানের সমস্ত বড় সেনার মেজর জেনারেল ইত্যাদি দাঁড়িয়ে আছে। সেগুলো ইন্ডিয়ান আর্মি মানে ইতিমধ্যেই প্রকাশ করেছে। এবার এখানে যে পরের প্রশ্নটা আসে, তাহলে তারপরে পাকিস্তান যে আক্রমণটা করলো, ভারতের বিভিন্ন জায়গায় চেষ্টা করলো বলা যায়, কারণ ভারতের ত্রিস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র, যেটা রাশিয়া থেকে নেওয়া S-400 আকাশ মিসাইল সিস্টেম এবং কিছু 1980s কিছু অ্যান্টি এয়ারক্রাফট এবং অ্যান্টি এয়ারক্রাফটই বলা যায়, কারণ তখন সেই সময় ড্রোন ছিল না, সেটা দিয়ে আঘাত হানা হলো, এবং তার ফলে বলতে গেলে প্রায় 100% অ্যাটাককে তারা আটকে দিয়েছিল। এরপরে দেখা গেছে পাকিস্তানের সৈন্যপক্ষ থেকে প্রচুর মর্টার শেল গোলাগুলি ফেলা শুরু করে এবং সেখান থেকে কিছু সিভিলিয়ানদের ক্ষতি হয়। আর তার পরবর্তী সময়ে দেখা গেল যে এরকম একটা ঘটনা, যে সময় এয়ারবেসগুলো একের পর এক ধ্বংস হচ্ছে এবং শোনা যাচ্ছে যে পাকিস্তানের কিছু ফাইটার জেটও ধ্বংস হয়েছে। ইন্ডিয়ান আর্মি 2টো ফাইটার জেটের কথা স্বীকার করেছে, এবং কোন ফাইটার জেট সেটা বলেনি। উল্টো দিক থেকে যে সমস্ত প্রোপাগান্ডা পাকিস্তান ছড়িয়ে চলেছিল যে ভারতের অনেকগুলো বিমান নষ্ট হয়ে গেছে, রাফায়েল নষ্ট হয়ে গেছে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। ইভেন তাদের যে বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী বলছে এগুলো আমরা জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে দেখুন, এই কথাটা যারা আমার এই ভিডিও হয়তো অন্য দেশ থেকেও শুনছেন, দেখুন এমন একটা দেশ যেটা ইকোনমিক্যালি ডেভাস্টেটেড, সেখানকার অর্থনীতি শেষ, শিক্ষা বা অন্য দিক থেকে অনেক পিছিয়ে গেছে, যদিও একই সঙ্গে তারা স্বাধীনতা পেয়েছিল। আর সেই দেশের সঙ্গে যুদ্ধ করা মানে, যদি আমার মনে হয় যে উচিত শিক্ষা দেয়া হয়েছে ভারতের তরফ থেকে, আর কিছু দরকার নেই। এবার ভারত তার নিজের ইকোনমি, কারণ ভারতের ইকোনমি ওয়ার্ল্ড 5th লার্জেস্ট এবং খুব শীঘ্রই এটা 4th লার্জেস্ট হবে। আর ভারতের এম 3rd লার্জেস্টে যাওয়া, USA এবং চায়নার পরেই। তো এরকম জায়গায় দাঁড়িয়ে একটা গ্লোবাল পলিটিক্সের জায়গায় দাঁড়িয়ে ভারত এবং আমেরিকার বলা যায় যে অনুরোধে এটা করেছে। এটা একটা মানে দেখুন, এই যে সন্ত্রাসবাদীদের যে বীজ, যারা সন্ত্রাসকে সাপোর্ট করেন এবং যারা গ্লোবাল টেররকে ফান্ড করে, গ্লোবাল টেররের যে নার্সারি, এটা তো আইডিওলজিক্যাল প্রবলেম, এটাকে যুদ্ধ দিয়ে পুরোপুরি শেষ করা যাবে না। অর্থনৈতিক উন্নতি এবং অর্থনীতি উন্নতির সঙ্গে সঙ্গে শিক্ষা এটাকে পাল্টাতে পারবে, নইলে অন্য কোনো উপায় নেই এটাকে পাল্টানোর বা ধ্বংস করার। যাই হোক, এটাই ছিল একটা ইনফরমেশন। পারমাণবিক অস্ত্র নিয়ে অনেকগুলো কথা আসছে, আমি চেষ্টা করব পরের ভিডিওগুলোতে যত আনভেরিফাইড তথ্য, সেগুলো মানে ষড়যন্ত্র তথ্য বলা যায়, সেগুলো নিয়ে কভার করে আপনাদের সামনে তুলে ধরার। অজানাকে এভাবে জানতে থাকুন, নতুন পর্ব নিয়ে ফিরছি। ভালো থাকবেন।